বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের করা কথিত মিথ্যাচারে এবার লাগাম টানার মতো ঘটনা ঘটল। বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী কে.এস. ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মূলত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত অত্যাচারের বিষয়ে বিদ্বেষমূলক ওই মন্তব্য করেন তিনি, আর এরপরই তার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে। শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত অত্যাচারের ঘটনার প্রসঙ্গ তুলে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী তথা দলত্যাগী বিজেপি নেতা কে.এস. ঈশ্বরাপ্পার বিরুদ্ধে, আর এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি, বজরং দল এবং হিন্দু হিতরক্ষা সমিতির যৌথ সভায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত অত্যাচারের প্রসঙ্গে বক্তৃতা করতে গিয়ে ঈশ্বরাপ্পা একটি নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। এর পাশাপাশি কড়া সমালোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। সেই বক্তৃতার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যদিও সেই ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি। এই ঘটনার জেরে কর্ণাটকের কংগ্রেস পরিচালিত সরকারের পুলিশ বিদ্বেষমূলক ভাষণের অভিযোগে মামলা করে ঈশ্বরাপ্পার বিরুদ্ধে। ইয়েদুরাপ্পার জেলা শিবমোগ্গার প্রভাবশালী লিঙ্গায়েত নেতা ঈশ্বরাপ্পা 2022 সালের শুরুর দিকে দুর্নীতি এবং এক ঠিকাদারকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত হয়েছিলেন, আর তার জেরে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন তিনি। এরপর বিধানসভা ভোটেও আর দলের মনোনয়ন পাননি তিনি। তার ছেলে কান্তেশকেও মনোনয়ন দেওয়া হয়নি। সে সময় জল্পনা তৈরি হয়েছিল সাবেক মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার এবং আরেক সাবেক উপমুখ্যমন্ত্রী লক্ষণ সরাভির মতো ঈশ্বরাপ্পাও কংগ্রেসে যোগ দেবেন, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। আর সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ফোন করে ঈশ্বরাপ্পাকে ধন্যবাদ জানিয়েছিলেন। এরপর চলতি বছরের লোকসভা ভোটে হাভেরি আসনটি ছেলের মনোনয়নের জন্য চেয়েও ব্যর্থ হন ঈশ্বরাপ্পা। এর প্রতিবাদে বিজেপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিমোগা লোকসভা আসনে সাবেক মুখ্যমন্ত্রী বি.এস. ইয়েদুপ্পার পুত্র রাঘবেন্দ্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি, কিন্তু জিততে পারেননি কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী ঈশ্বরাপ্পা। ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলায় দুদেশের কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই এবার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে কর্মসূচি ঘোষণা করেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। আগামী সপ্তাহে তারা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অভিমুখে প্রতিবাদ মিছিল বের করবে বলে ঘোষণা দিয়েছেন আরএসএসের শীর্ষ পদস্থ কর্মকর্তা রজনীশ জিন্দাল। আরএসএস দিল্লি ইউনিটের জনসংযোগ কর্মকর্তা রজনীশ জিন্দাল বলেছেন, আগামী 10 ডিসেম্বর দিল্লির নাগরিক সমাজের ব্যানারে তারা বাংলাদেশ দূতাবাসের দিকে পদযাত্রা করবেন। কর্মসূচি নিয়ে আরএসএস নেতা জিন্দাল বলেন, আমরা বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি জমা দেব। আমরা জাতিসংঘ, ইউএনএইচআরসি, ডব্লিউএইচও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এডিবি সহ সব আন্তর্জাতিক সংস্থার কাছে একটি স্মারকলিপি জমা দেব, যাতে তারা বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে চলমান নৃশংসতা ও সহিংসতা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করার দাবি জানায়। তিনি বলেন, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে চলমান অত্যাচারের জন্য সমগ্র ভারত ক্ষুব্ধ। ভারতের জনগণ চায় বাংলাদেশের হিন্দুদের রক্ষায় ভারত সরকার এখনই পদক্ষেপ নিক। ওই আরএসএস নেতা আরও বলেন, দিল্লিতে 200টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা প্রতিবাদ মিছিলে যোগ দেবেন। প্রতিবাদ মিছিলের আগে 9 ডিসেম্বর দিল্লিতে সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে বাংলাদেশ ও ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন জীবিকার উপর হামলা বন্ধের দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট। বামফ্রন্ট কলকাতা জেলা কমিটির ডাকে শুক্রবার এক প্রতিবাদ মিছিল থেকে এ দাবি জানায় দলটি। বামফ্রন্টের দাবি, বাংলাদেশ ও ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন জীবিকার উপর আক্রমণ হচ্ছে, যা অবিলম্বে বন্ধ করা দরকার। আরেক মিছিল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আমরা চাই অবিলম্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দু নির্যাতন বন্ধ করুক। শুক্রবার বিকেলে কলকাতার শ্যামবাজারের বিজেপির সহযোগী সংগঠন সনাতনী সমাজের এক প্রতিবাদ মিছিল থেকে এ দাবি জানান তিনি।
দখলদার ইসরায়েল গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনের পক্ষে লড়াই শুরু করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনী। শক্তিশালী হুথি বাহিনীর উপর ইসরায়েলি মিত্র শক্তি হামলা চালিয়েও দমাতে পারেনি আপোষহীন এই যোদ্ধাদের, বরং তাদের শক্তিশালী মিসাইল আছড়ে পড়েছে দখলদার ইসরায়েলের গভীরে। এবার হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুথি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ এক অস্ত্র নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য সামনে আনলেন। হুথি প্রধান আব্দুল মালিক আল হুথি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল এবং আমেরিকা। বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই অভিযোগ করে আল হুথি বলেন, ইসরায়েল আমেরিকায় তৈরি নতুন ধরনের এক অস্ত্র ব্যবহার শুরু করেছে যা গাজা উপত্যকায় মানুষের মৃতদেহ গলিয়ে দেয়। হুথি নেতা জোর দিয়ে বলেন, ওয়াশিংটন সরাসরি এবং প্রক্সি যুদ্ধের মধ্য দিয়ে আরব ও মুসলিম দেশগুলোর উপর তাদের নিষিদ্ধ অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করছে। ফিলিস্তিনের পশ্চিম তীরের পরিস্থিতি উল্লেখ করে আব্দুল মালিক আল হুথি বলেন, সেখানকার পরিস্থিতি দেখে মনে হয় দখলদার ইসরায়েল স্পষ্টত পুরো ফিলিস্তিনি জাতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। গত বছরের 7 অক্টোবর থেকে বর্বর ইসরায়েল গাজার উপর ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত কমপক্ষে 44,580 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন 1,05,739 জন। এ পরিস্থিতির কথা উল্লেখ করে হুথি প্রধান বলেন, পবিত্র কুরআনে যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনার কথা উল্লেখ রয়েছে, ইহুদিবাদী ইসরায়েল সেই সমস্ত স্থাপনার উপর পদ্ধতিগত ও পরিকল্পিতভাবে মারাত্মক আগ্রাসন চালাচ্ছে। তিনি আমেরিকাকে ইসরায়েলের আরেক পিঠ বলে উল্লেখ করেন। একই সাথে অবরুদ্ধ গাজার উপর দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে এলেও এই শক্তির বিরুদ্ধে আরব দেশগুলোর নিষ্ক্রিয়তার কঠোর নিন্দা জানান আব্দুল মালিক আল হুথি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্কে উত্তেজনা যেমন দেখা যাচ্ছে, ঠিক তার উল্টো অবস্থানে চমক দেখা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে। কিছুদিন আগে পাকিস্তানের করাচি থেকে পণ্যবাহী একটি জাহাজ 370টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে। এবার জানা গেল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে খুব শিগগিরই। দক্ষিণ এশিয়ার এই দেশটির বন্দর নগরী করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এই ঘোষণা দিয়েছেন। এর ফলে উভয় দেশ এবং দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার SM মাহবুবুল আলম জানিয়েছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হবে, যা দুই দেশ এবং উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। তিনি আরও জানিয়েছেন, হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির সহযোগিতায় হায়দ্রাবাদে দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে। এছাড়া মাহবুবুল আলম 2025 সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কেও আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, ঢাকায় অনুষ্ঠিতব্য এই ইভেন্টে পাকিস্তানের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে তাদের ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন। এ সময় তিনি পাকিস্তানের ব্যবসায়ীদের কাছে বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে বর্ণনা করেন এবং HCSTSI-কে ঢাকায় তাদের একটি প্রতিনিধি দল পাঠাতে বলেন। তিনি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া পর্যবেক্ষণ ও ত্বরান্বিত করারও প্রতিশ্রুতি দেন। মাহবুবুল আলম উল্লেখ করেন, বাংলাদেশ তার পণ্য 80টি দেশে রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে। তবে তিনি পাকিস্তানের সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের মাধ্যমে উভয় দেশের সম্পর্ক আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। অনুষ্ঠানে HCSTSI
ITSI এর সভাপতি মোহাম্মদ সেলিম মেমন বলেন, পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও বাণিজ্যের মধ্যে নিহত। তিনি উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির কথাও এ সময় তুলে ধরেন। এছাড়া ইতিহাসে প্রথমবারের মতো গত 11ই নভেম্বর পাকিস্তান থেকে সরাসরি কার্গো জাহাজ বাংলাদেশে পৌঁছানোর বিষয়টিকে তিনি মাইলফলক হিসেবেও উল্লেখ করেন। মেমন এ সময় বাংলাদেশি ব্যবসায়ীদের পাকিস্তানের প্রদর্শনীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান এবং পাশাপাশি হাই কমিশনারকে বাংলাদেশে এক্সপোতে যোগদানের জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের যথাযথ সুবিধা নিশ্চিতেরও আহ্বান জানান। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ উভয় দেশের বৃহত্তর বাণিজ্য সহযোগিতার পথ আরও প্রশস্ত করবে। এছাড়া তিনি ঢাকায় শুল্ক ছাড়পত্রে পাকিস্তানি পণ্য রপ্তানিকারকরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন সেগুলো তুলে ধরেন এবং সমস্যার দ্রুত সমাধানের আহ্বান জানান। এই ধরনের প্রক্রিয়াগুলো আরও সুগম করার জন্য একটি লিয়াজো কমিটি গঠনের সুপারিশও করেন মোহাম্মদ সেলিম মেমন।